এবি পার্টি একটা বিশেষ সময়ে গঠিত একটা দল। যে সময় আমরা দল গঠন করেছি তখন একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা ছিল, গণতান্ত্রিক স্পেস ছিল না। আমরা যখন নতুন দলটা করি তখন আমাদের ব্যাপারে অনেক সন্দেহ সংশয় ছিল। কেউ মনে করেছে যে আমরা সরকারেরই প্যাট্রোনাইজড একটা দল, আবার কেউ মনে করেছে জামাত একটু ক্রাইসিসের মধ্যে আছে, এই ক্রাইসিসে আমরা একটা বের হয়ে এসে একটা নতুন দল করেছি, এটা একটা কৌশলগত দিক। আমরা ডে ওয়ান থেকে বলেছি যে না, আমাদের এটা একদম ফ্রেশ একটা নিউ ইনিশিয়েটিভ, এবং আমরা স্পষ্ট করে বলেছি আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে এই দেশটাকে গঠন করার জন্য কোনো মতবাদ, মতাদর্শ বা ধর্মীয় চিন্তা, ধর্মীয় মতাদর্শ এগুলোকে লালন না করে সকল ধর্মের প্রতি সম্মান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে অধিকার ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে নেওয়া। আমরা যে কথাগুলো বলেছি যে অধিকার ভিত্তিক রাষ্ট্র বা এই যে রাষ্ট্র মেরামতের চিন্তা, সেই কথাগুলো কিন্তু এখন ছাত্ররা বলছে। আজকে যারা ছাত্ররা ব্যাপকভাবে আন্দোলন করছে তারা সবাই কিন্তু রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার, অধিকার ভিত্তিক একটা সমাজ, এই কথাগুলো তারা বলছে। যখন কোটা সংস্কার আন্দোলন হলো, এটা কিন্তু একটা অধিকার ভিত্তিক আন্দোলন। যখন নিরাপদ সড়কের আন্দোলনটা হলো তখন কিন্তু ছাত্ররা বলেছিল, আপনার মনে থাকার কথা, তারা বলেছে যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তো এই জিনিসগুলো আমাদেরকে কিছুটা অনুপ্রাণিত করেছে। আমাদের কাছে মনে হয়েছে যে মানে যেখানে আমরা বলছি শহীদ জিয়ার আদর্শ, কখনো আমরা বলছি জাতির পিতার আদর্শ, কখনো আমরা বলছি সমাজতান্ত্রিক আদর্শ, কখনো বা আমরা বলছি এই বিভিন্ন ধর্মীয় মতবাদমূলক রাষ্ট্র। তো সেখানে আমরা দেখছি যে এটা একটা বিভেদ তৈরি করতেছে, সবাইকে ঐক্যবদ্ধ করছে না। যখন অধিকারের প্রশ্নটা আসে আপনি দেখবেন সবাই ঐক্যবদ্ধ। তো সেই জায়গাটার কনসেপ্ট আমাদের মাথায় কাজ করেছে। এরপরে আমরা বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো পর্যালোচনা করে দেখে, ব্রিটিশ পলিটিক্সের দিকে যান, আমেরিকান পলিটিক্স দেখেন, তারপরে ইউরোপের রাজনীতির জায়গাগুলো দেখেন, দেখবেন সেখানকার রাজনৈতিক দলগুলো কিন্তু মানুষের প্রবলেম সলিউশন করার কথা বলে, মানে সলিউশন বেসড পলিটিক্স। আমার দেশের যানজট, আমার দেশের দুর্নীতি, আমার দেশের পরিবেশের বিপর্যয় বা পরিবেশের একটা থ্রেট, এটার সলিউশন কি, এই সলিউশন বেসড পলিটিক্সটাকেই আমরা সামনে আনার জন্য চেষ্টা করেছি। এবং আমরা মনে করি এই যে আজকে যেটাকে বলছে জেনারেশন জেড, এই জেনারেশন জি, তারা কিন্তু এই সলিউশন বেসড পলিটিক্সটা চাইবে। তা আমাদের সাফল্য এটাই, আমরা নতুন দল, একটা অগ্রসরমান দল, কিন্তু আমাদের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আজকে পপুলার হয়েছে। এবং আপনি যেটা বলছেন যে এবি পার্টি আসলে কোথায় যেতে চায়, আমরা এই নতুন সংস্কারমূলক রাষ্ট্র ব্যবস্থাটার জন্যই আমরা মনে করি এটার মধ্য দিয়ে এবি পার্টির গ্রহণযোগ্যতা বাড়বে, তারা পপুলার হবে, এবং অবশ্যই আমাদেরকে যদি রাষ্ট্র সংস্কার করতে হয় আমাদেরকে তো রাষ্ট্র ক্ষমতায় যেতেই হবে। বাস্তব অর্থে আমরা একসময় নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। আমরা যখন আমাদের নিবন্ধনের কার্যক্রমটা শুরু করি, ওটার সাথেই আমরা নির্বাচনের একটা প্রস্তুতি গ্রহণ করেছি। এবং তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন প্রেস নানাভাবে জিজ্ঞেসও করেছে যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, আপনাদের প্রস্তুতি কি। আমরা বলছি হ্যাঁ, নির্বাচনে অংশগ্রহণ করব বলেই তো আমরা নিবন্ধিত দল হতে চেয়েছি। তো কারণ নিবন্ধনটা তো শুধু ইলেকশনের জন্য প্রয়োজন, একটা রাজনৈতিক দলের জন্য তো এটা কম্পালসারি না। তো আমরা তখন আমাদের একটা ইলেকশন বোর্ড করেছিলাম। সেই বোর্ডে আমাদের পরিকল্পনাটা ছিল যদি আমরা এককভাবে ইলেকশন করি তাহলে আমরা 150টা আসনে ইলেকশন করব, আর যদি আমরা জোটগতভাবে ইলেকশন করি, যে কোনো জোটের সাথে যদি আমরা মনে করি যে আমাদের সাথে যেতে হয়, সেখানে আমরা 30টা আসনের একটা তালিকা আমরা করেছিলাম। তো এখনও আমাদের ওই জায়গাটাতে কিন্তু আমরা কোনো ইমপ্রুভ করিনি, কারণ এরপরে তো আমরা আন্দোলনে জড়িয়ে গেলাম। আন্দোলন সংগ্রামে আমরা যখন নির্বাচন বর্জন করলাম, এরপরে তো এসে নির্বাচন বর্জনের পরের ঘটনা তো আপনাদের মনে আছে যে আমরা এখন সর্বাত্মক অধিকার ভিত্তিক আন্দোলন, কোটা সংস্কার থেকে শুরু করে শেখ হাসিনার পতনের আন্দোলনে আমরা জড়িয়ে গেলাম। তখন আমরা নির্বাচনের ফোকাস থেকে সরে আসলাম। এখন যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের প্রধান কাজই কিন্তু আসলে নির্বাচন করা, আর সেটার সাথে লিঙ্কড হয়ে কিছু প্রয়োজনীয় সংস্কারের কাজ সে করবে। এখন আমরা অবশ্যই নির্বাচনের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নেব। এবং আমরা খুব আনন্দের সাথে যেটা দেখছি যে আমাদের নিবন্ধন হওয়ার পরে অনেক সম্ভাবনাময় লোকেরা, যারা রাজনীতির প্রতি অনীহা ছিল, বিভিন্ন জায়গায় পপুলার, যারা সোশ্যাল ওয়ার্ক করেছেন,
তারা অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন। তো আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা একটা আমাদের যে ইলেকশন কমিটিটা আছে ওটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা ফুল ফ্লেজেড নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। জোটের ক্ষেত্রে এখানে তো আগে আমরা যেটা জানি যে দুইটা প্রধান জোট ছিল, একটা হচ্ছে বিএনপি লেড আর একটা হচ্ছে আওয়ামী লীগ লেড, দুইটা জোট। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কেন্দ্রিক যে জোটটা সেটা তো খুবই দুর্বল হয়ে পড়েছে এবং এটার সম্ভাবনা নাই যে এই জোটের সাথে কেউ আর অ্যালাইন হবে। তাহলে তার একটাই থাকে যে বিএনপি অ্যান্ড বিএনপির জোট। তো এখন এখানে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে বিএনপি যেহেতু এখন তার প্রধান প্রতিদ্বন্দ্বী খুবই দুর্বল হয়ে পড়েছে, বা আমরা হয়তো দেখা যাবে যে তাদের বেশিরভাগ নেতাকর্মীরাই বিভিন্ন মামলায়, যেহেতু তারা এত বড় একটা মেসাকার, এত বড় একটা গণহত্যার পরবর্তী তারা এটার জন্য দায়ী হিসেবে চিহ্নিত হবে। তো সেক্ষেত্রে নেক্সট ইলেকশনে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বিতা বা বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী সেভাবে সিগনিফিক্যান্ট কোনো অপোনেন্ট নাই। তো সেক্ষেত্রে দুইটা হতে পারে, যে একটা হচ্ছে যে বিএনপি তখন একা ইলেকশন করতে পারে, যে ঠিক আছে আমরা একা ইলেকশন করি, বাকিরা আপনারা বিভিন্ন দলে বা আপনারা জোট হয়ে ইলেকশন করেন। তো সেটা হতে পারে বিএনপি ভার্সেস অপোজিশন একটা জোট হতে পারে। আরেকটা কথা যেটা খুবই মিডিয়াতে আসছে যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং এই যে ছাত্রদের যে আন্দোলন, তারাও একটা রাজনৈতিক দল করতে পারে। তো স্বাভাবিকভাবেই যেহেতু তারা একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের একটা বিরাট নেটওয়ার্ক তৈরি হয়েছে ছাত্রদের মধ্যে, এবং আপনি দেখেছেন দেয়ালে দেয়ালে তারা যে কথাগুলো লিখছে এগুলো সবই কিন্তু একটা রাজনৈতিক স্বপ্ন থেকে তারা লিখছে, এবং তারা একটা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে কাজটা করছে। ফলে এটা হতে পারে যে তারাও একটা পলিটিক্যাল পার্টি মানে লঞ্চ করতে পারে, এবং এই পলিটিক্যাল পার্টিকে কিন্তু কেন্দ্র করে একটা অ্যালায়েন্সও হতে পারে। তো এখন ধরেন এই যে নতুন পলিটিক্যাল পার্টি বা নতুন যে অ্যালায়েন্সের কথা আসছে, এখানে কিন্তু আমাদের কনসেপচুয়াল একটা সিমিলারিটিস আছে সবার সাথে। কারণ আমরা সবাই রাষ্ট্র সংস্কার চাই, আমরা সবাই মনে করি যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে একটা তৃতীয় ধারার রাজনীতি চালু হওয়া দরকার। এই জায়গায় আমাদের একটা মিল আছে। তো সেক্ষেত্রে আমরা যদি এই ধরনের কোনো অ্যালায়েন্স হয়, তখন দেখা যাবে যে হয়তো আমাদেরকে সে ধরনের অ্যালায়েন্সে আমাদেরকেই একটা ভূমিকা রাখতে হবে সেখানে। শুধু অ্যালায়েন্সে যোগ দেয়া না, অ্যালায়েন্স তৈরি করার জন্য হয়তো আমরা সেখানে একটা মুখ্য ভূমিকা রাখতে পারি। আবার যদি দেখা যায় যে আপনার এই গভর্নমেন্ট খুব বেশি পপুলার হচ্ছে না, তারা আনপপুলার হয়ে যাচ্ছে, বা তখন তারা যে প্রতিজ্ঞাগুলো বা স্বপ্নগুলো দেখেছিল সেগুলো কোনো না কোনোভাবে ম্লান হয়ে যাচ্ছে, স্বপ্ন ভঙ্গের একটা শঙ্কা আছে, তখন তো স্বাভাবিকভাবে এই পলিটিক্স খুব বেশি পপুলারিটি পাবে না। তখন আগের যেই পোলারাইজেশন যে বিএনপি ভার্সেস অল, অথবা বিএনপিকেই পোলারাইজ করে একটা আন্দোলন দাঁড়াবে। আমরা যেটা এখনো সিদ্ধান্ত নেইনি, কিন্তু আমাদের সবসময় একটা পজিশন ছিল যে আমরা সো কল্ড যারা বাংলাদেশে এই বুর্জোয়া রাজনীতির প্রতিনিধিত্ব করছে, আমরা সেই সমস্ত জোটে আমরা যাব না। এটা আমাদের পূর্ববর্তী পজিশন। আপনি তো জানেন একটা হচ্ছে নৈতিক পজিশন আর একটা হচ্ছে কৌশলগত পজিশন। তো নৈতিক পজিশনের জায়গায় যদি আমরা স্থির থাকি তাহলে বিএনপির সাথে জোটে যাওয়ার আমাদের সম্ভাবনা কম। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে যদি কৌশলগত দিকটাকে আমরা তখন গুরুত্ব দিই, তাহলে যে কোনো দিকে আমাদের জোটবদ্ধ আমরা হতে পারি। আবার আমরা যদি মনে করি যে না, এরকম একটা মানে অস্বচ্ছ বা একটা অপরিষ্কার পরিস্থিতির মধ্য থেকে আমরা কোনো জোটেই যাব না, আমরা আমাদের দলের স্ট্রেংথটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা আসনে যাতে আমরা প্রার্থী দিতে পারি। তো এটা আরও ম্যাচিউরড হবে আরও কিছুদিন পরে, পরিস্থিতির উপর নির্ভর করবে। দাবির আগে ওনাকে আমাদের একটা পর্যালোচনামূলক বা আমাদের একটা অবজারভেশন আমরা ওনাকে পেশ করেছি। প্রথমটা হচ্ছে যে আমরা ওনাকে বলেছি যে দেখেন, আপনার ঘাড়ে বা আপনার মানে দায়িত্বে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ এসেছে। কারণ এখানে বহুবিধ মানুষের বঞ্চনার, না পাওয়ার, উপেক্ষিত হওয়ার অনেকগুলো বিষয় প্রত্যাশা আপনার কাঁধের উপর আছে একটা জিনিস, এবং একটা মেজর রিফর্মের দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে, যেই রিফর্মগুলো পলিটিক্যাল পার্টিগুলো করবে না। আমার বিএনপির নেতাদের সাথে আমার অনেকের কথা হয়েছে, তাদেরও এই প্রত্যাশাটা আছে যে আমাদের দলকে আমরা এভাবে পারবো না। আমাদের দলের মধ্যে রিভেঞ্জ নেওয়ার মানসিকতা আছে, তার যে হারানোর বেদনা ওইটাকে আবার মানে সেটাকে ফিরে পাওয়ার জন্য আরও অ্যাগ্রেসিভ এক ধরনের মোড আছে।
তারপরে দলীয়করণের বিষয়, আত্মীয়করণের বিষয়, এগুলো তো আছেই। তো সেজন্য আমরা ডক্টর ইউনূসকে দুটা কথা বলেছি যে আপনার কাছে একটা রিফর্মের চ্যালেঞ্জ আছে, এটা বাস্তবায়নের স্বপ্ন আছে, আবার অ্যাজ ওয়েল এজ আপনি যত দ্রুত একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে আপনি হ্যান্ডওভার করবেন, এটা আপনার উপর একটা বিরাট দায়। কারণ একটা বাংলাদেশের হিস্ট্রি বলে, শুধু বাংলাদেশ না, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যারা আছি তাদের হিস্ট্রি হচ্ছে যে কোনো সরকার লম্বা সময় থাকলে সে অজনপ্রিয় হয়ে যায়। লম্বা সময় যদি সে থাকে তার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা কমে যায়। ডক্টর ইউনূস যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হন, কোনো কারণে যদি তার জনপ্রিয়তা হ্রাস পায়, কোনো কারণে যদি তার প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা কমে যায়, তাহলে আমরা কিন্তু আরেকটা গভীর সংকটে আমরা পড়ব। এটা আমরা ওনাকে সতর্ক করেছি এবং উনি বলেছেন আমি থ্যাংক ইউ যে আমি তোমাদের এই বিষয়টার উপর আমি সতর্ক থাকব। আর দাবির জায়গায় আমরা যেটা বলেছি, প্রথমত আমরা বলেছি যে মেজর রিফর্মগুলো আপনাকে আপনার হাত দিয়ে করতে হবে, আদারওয়াইজ পলিটিক্যাল পার্টিগুলো এটা করবে না। 2 নম্বরে আমরা ওনাকে বলেছি যে বিগত ফ্যাসিবাদী সরকারের যেই দুঃশাসন, দুর্নীতি এবং সর্বশেষে এসে যে গণহত্যা, গুম খুনের একটা বিশাল অনিয়ম, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়ার ঘটনা ঘটেছে। বাট এই প্রত্যেকটা ঘটনার সুনির্দিষ্ট, সুস্পষ্ট, ন্যায়সঙ্গত বিচার হতে হবে। এখানে যাতে কোনো হঠকারিতা না হয়, এখানে যাতে কোনো আবেগ কাজ না করে, বরং আমরা যাতে একটা ক্রেডিবল জুডিশিয়াল সিস্টেমের মধ্য দিয়ে আমরা তাদেরকে বিচার করতে পারি, এটা আমাদের একটা মেজর দাবি। 3 নম্বরে আমরা ওনাকে যেটা বলেছি যে আপনার যে নিয়োগ এবং পদচ্যুতির ঘটনা ঘটছে এখন, কারণ হিউজ পরিমাণ লোকরা রিজাইন করছে, বহু জায়গা থেকে লোকদেরকে সরিয়ে দিতে হচ্ছে নানা কারণে। এই পদায়ন এবং পদচ্যুতির জন্য একটা নীতিমালা থাকতে হবে। আওয়ামী লীগ আমলে চাকরি করেছে বলেই তাকে পদচ্যুত করতে হবে, এটা যাতে নীতি না হয়। নীতি হতে হবে সে কোনো অন্যায় দুর্নীতি করেছে কিনা, সে মানুষের উপর নিপীড়ন করেছে কিনা, সে দলীয় আচরণ করেছে কিনা, এবং সে আমাদের বিগত গণতান্ত্রিক সংগ্রামের ব্যাপারে হোস্টাইল ছিল কিনা। যদি এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তাকে সেখান থেকে সরাতে হবে। আবার অ্যাপারেন্টলি আপনি সেই জায়গায় যাতে কি পূরণ করবেন, সে কি বিএনপি করে না জামাত করে না কি করে, সেটার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি সৎ, যোগ্য এবং দক্ষ কিনা। তিনি বিএনপি করেন বলেই একটা করাপ্ট লোককে আমি এখানে বসিয়ে দেব, তাহলে এটা কিন্তু হবে না এবং এটা মানুষের আশাভঙ্গ হবে। মানুষ বলবে এক দুর্নীতির জায়গায়, দুর্নীতিবাজের জায়গায় আরেক দুর্নীতিবাজ এসেছে, এক দলবাজের জায়গায় আরেক দলবাজ এসেছে, এটা একটা যাতে মানুষের না হয়। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে এখানে এই নীতিমালাটা মানতে হবে, যাকে আপনি সেখানে বসাচ্ছেন উনি সৎ, দক্ষ, যোগ্য কিনা। 2 নম্বর হচ্ছে যে উনি বিগত সরকারের সময় কোনো না কোনোভাবে উনি নিপীড়ন, নিগৃহীতের শিকার হয়েছেন কিনা বা অবিচারের শিকার হয়েছেন কিনা। যদি হন তাকে প্রায়োরিটি দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে এই গণতন্ত্র, মানবাধিকার সুরক্ষায় ওনার ভূমিকা কীরকম, এই জায়গাটা আমরা বলেছি এবং আমরা বলেছি যে এটা কিন্তু আমরা মনিটর করব। আপনি যদি কোনো দুর্নীতিবাজকে বসান সেটাও আমরা প্রতিবাদ করব। আমরা যেটা বলেছি যে এই যদি এ ধরনের অন্যায় নিয়োগ এবং অন্যায় শাস্তিমূলক ব্যবস্থা হয় তাহলে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করব, প্রোটেস্ট করব। এবং 5ম নম্বরে আমরা যে বিষয়গুলো বলেছি যে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যে সমস্ত সাংবাদিক, যেমন আপনার ঢাকা টাইমসের একজন আমাদের সাংবাদিক বন্ধু মেহেদি, যে আমাদের খুবই পরিচিত ছিল, সবসময় আমরা তাকে পেয়েছি আমাদের কাছে, পুলিশের গুলিতে সে নির্মমভাবে নিহত হয়েছে। এবং দুঃখজনকভাবে আমরা দেখেছি যে আসাদুজ্জামান কামাল সাহেব, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি ডিনাই করেছেন যে পুলিশের গুলিতে মারা যান নাই, অথচ স্পষ্ট প্রমাণ, দৃশ্যায়ন সব কিছু আছে, সাংবাদিকেরা প্রতিবাদ করেছেন। তো এদেরকে যাতে আমরা ভুলে না যাই, এদের জন্য যাতে আমাদের সর্বোচ্চ আমাদের করণীয়টা আমরা করি। যেমন দেখেন আহতরা যখন হাসপাতালে আছে, আমরা গিয়ে দেখেছি যে প্রথম দিকে তারা কিন্তু প্রপার কেয়ারিং পান নাই। পরে আমরা যখন এটা দৃষ্টি আকর্ষণ করেছি তখন গভর্নমেন্ট এটাকে টেক ওভার করেছে। আমি মনে করি সেই আমাদের আবু সাইদ থেকে শুরু করে, মুগ্ধ থেকে শুরু করে, এবং এই যে আমাদের মেহেদি থেকে শুরু করে, যারা জীবন দিয়ে আমাদেরকে এরকম একটা পট পরিবর্তনের সূচনা করেছেন, এদের প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দরকার
এদের প্রত্যেকের কম্পেনসেশন দরকার, এদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, আহত নিহতদের সর্বাত্মক পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। এই 5টি বিষয় হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ইস্যু। আমরা এটাকে এই জিনিসটাই আমরা জোর দিয়ে যাব, আর টাইম টু টাইম আমাদের বক্তব্যগুলো আমরা তুলে ধরবো, এটাই আমাদের অঙ্গীকার। আমি যখন পুলিশি রিমান্ডে ছিলাম 5 তারিখের আগে, বা 7 দিন 8 দিন ছিলাম ডিবিতে, সিটিটিসিতে, তখন এক পর্যায়ে এসে পুলিশের খুব সিনিয়র লেভেলের কর্মকর্তারা এসে আমাকে শেষের দিকে এসে বলছে যে আচ্ছা, এই পরিস্থিতির সলিউশন কীভাবে করা যায়। তখন আমি তাদেরকে বলেছিলাম, প্রথমত বলেছি যে আপনারা তো এই সলিউশনের কোনো রাখেন নাই, আপনারা তো এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে এটা একেবারে একটা কঠিন জায়গায় নিয়ে গেছেন, এখন সলিউশন তো কঠিন। তারপরেও আমি বলেছি যে দেখেন, ইনিশিয়ালি পাবলিকলি কিছু ফেস মানুষের কাছে এভাবে যেমন ধরুন ওবায়দুল কাদের, উনি ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন, এটা একদম স্পষ্ট, এটা আর কোনো প্রমাণের দরকার নাই, এটা ওনার বক্তব্যটাই এটাতে, ছাত্রলীগই যথেষ্ট, উনি ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন। আপনি দেখেন ইন্টারনেট নিয়ে কি কাজটা করা হয়েছে, ইন্টারনেট বন্ধ বলেছে যে এটা বন্ধ হয়ে গেছে, অথচ স্পষ্ট এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এটা আরেকটা মানে আন্দোলনকে মানে শেখ হাসিনার পতনের আরেকটা অন্যতম কারণ। কারণ ইয়াং জেনারেশন, আপনি জানেন, আমরা গত 10-15 বছর ধরে আফসোস করতাম যে ছাত্ররা, ছেলেবেলেরা ফেসবুকে একটা প্রতিক্রিয়া দিয়েই তার কাজ শেষ, সে আর রাস্তায় আসে না। তো এখন যদি ইন্টারনেট থাকতো কি হতো, তারা হয়তো ওইখানে বসে বসেই তারা শেয়ার করতো, একটা কমেন্ট করতো, তারা নিজেদের ক্ষোভ ঝাড়তো, কিন্তু রাজপথে আসতো না। এই ইন্টারনেট বন্ধ করে দেওয়াতে তারা আমাদের আন্দোলনটাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু উল্টো নিজেরাই ধ্বংস হয়েছে। তো সেজন্য এই যে ইন্টারনেট ধ্বংসের বা ইন্টারনেটের ইস্যুতে দেখা যাচ্ছে পলক পুরো দায়ী। তারপরে আপনার এই যে তথ্যমন্ত্রী ছিল মিস্টার আরাফাত, উনার ভূমিকা, এরপর আইনমন্ত্রীর ভূমিকা, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা। স্বরাষ্ট্রমন্ত্রীর আপনি দেখেন এখন ডকুমেন্ট বেরোচ্ছে যে ওনাকে পুলিশ দেখাচ্ছে, স্যার গুলি করলে তো একটা মরে আর মরে না। তো এই কত জঘন্য ব্যাপার। তো সেজন্য আমি তখন তাদেরকে বলেছিলাম যে যাদের এই ধরনের কমান্ড রেসপন্সিবিলিটি আছে, এবং আপনি দেখেন ব্যবসায়ীরা কি বলছে, বসুন্ধরার মালিক, বাংলাদেশের ব্যবসায়ীরা কখনো এই ধরনের একেবারে নেকেডলি পলিটিক্স করেন নাই। বসুন্ধরার মালিক বলছে আপনি দমন করেন, আপনি এদের করেন, মানে আমরা আছি আপনার সাথে। তো এই ধরনের উস্কানিমূলক প্রকাশ্য ভূমিকা যাদের আছে, এদেরকে তো আপনি চাইলেও বাঁচাতে পারবেন না, এরা আইনের মধ্যে পড়বেই, এদের কার্যক্রমই এদেরকে বিচারের আওতায় আসতে বাধ্য করবে। ইনভেস্টিগেশন যখন শুরু হবে, তখন এই যে ধরেন যখন ইন্টারনেট ছিল না, তখন আমরা কথা বলেছি কিসের মধ্যে দিয়ে, ফোনের মধ্যে দিয়ে। আমাদেরকে যখন ইন্টারোগেশন করা হচ্ছে, আমাদের ফোন খুলে খুলে বলছে আপনি এই কথা বলেছেন, আপনি মির্জা ফখরুলের সাথেই আলাপ করেছেন, আপনি নাহিদের সাথেই আলাপ করেছেন, আপনি অমুকের সাথে কথা বলতেন। আমরা হ্যাঁ করেছি, তো আমি তো রাজনৈতিক কর্মী, আমাকে তো এই কাজটা করতে হবে। তো এখন যারা ছাত্রলীগকে বলছে গুলি কর, মার, ওদের হল থেকে বাইর করে দেয়, তো ওদেরকে এই কর, এই কথাগুলো তো, প্রমাণগুলো তো আসবে, টেলিফোন আলাপগুলো তো আসবে। তারপরে আপনি যারা ছাত্রলীগের ছেলেরা অস্ত্র নিয়ে মানুষকে হত্যা করে, ছবিগুলো তো আছে, আপনাদের কাছে তো ডকুমেন্টসগুলো আছে। সো এখানে একটা হিউজ ইনভলভমেন্ট আছে, এদের সবাইকে বিচার করতে হবে। এবং ইন্ডিভিজুয়ালি আপনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধরেন আপনার একটা ব্যাংক দখল হয়ে গেছে, আপনার একটা প্রতিষ্ঠান আরেকজনে দখল করে নিয়েছে, আমি একটা মিডিয়াতে কাজ করতাম, আমার মিডিয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার টেলিভিশনটা বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা প্রায় 500-র মতো লোক আমরা এক রাতে বেকার হয়ে পড়েছি। এবং আপনি দেখেন কোনো কারণ ছাড়া আমাদেরকে যদি আপনার শোকজ করতো, আমাদেরকে তো কারণ দেখিয়ে আমাদেরকে নিষিদ্ধও করে নাই, আমাদের লাইসেন্সও বাতিল করে নাই, জাস্ট বলেছে সাময়িক নিষেধাজ্ঞা। তো আপনার এই জিনিসগুলো তো আসবে, এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণের ব্যাপার, তার কষ্টের ব্যাপারগুলো তো কেউ, আওয়ামী লীগ এমন একটা কাজ করেছে, শেখ হাসিনা একটা ভালো কাজ করেছে যে নিজে একাই দায় নেয় নাই, একেবারে প্রত্যেককে দায়টা উনি ভাগ ভাগ করে দিয়েছেন। শুধু আমরাই রক্ত দেই নাই, শুধু আমরাই নির্যাতনের শিকার হই নাই, আপনারাও রক্ত দিয়েছেন, আপনারাও নির্যাতনের শিকার হয়েছেন। সেজন্য আপনাদের এই মহান আত্মত্যাগ, মহান ভূমিকাকে আমরা স্যালিউট করি, এবং আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসে আপনাদের নামটা লিখে থাকবে। ধন্যবাদ।